বিসমিল্লাহির রহমানির রহিম। 10ই জানুয়ারি 2025 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের আলোচনা আবার ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে, নো ম্যানস ল্যান্ড এবং শূন্য রেখা কি, এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু সংক্ষিপ্ত কথা বলে নিই। 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয়, তখন এই ভারতের দুই প্রান্তে, একদিকে হলো পূর্ব প্রান্তে হলো বেঙ্গল বা বঙ্গ, পশ্চিম পাশে হলো পাঞ্জাব, এই দুটি প্রদেশকে ভাগ করা হয়। ওই দুটো প্রদেশ ভাগ করার সময় রেড ক্লিফের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়, যাকে রেড ক্লিফ কমিশন বলা হয়। এবং ওই কমিশন এই পশ্চিমে পাঞ্জাব, পূর্বে এই বেঙ্গলকে ভাগ করার জন্য যে নকশা আঁকেন, যে লাইন আঁকে, সেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। এবার একটু কথা বলতে নেই, এই পূর্ববঙ্গ যখন এই রেড ক্লিফ যখন কমিশন গঠন করে, সেটার একটা শুনানি হয়, একটা ট্রায়াল, একটা শুনানি হয়, সেই একটা কোর্ট হয়, সেটা স্থাপন করা হয় কলকাতাতে। সেখানে শেরে বাংলা একে ফজলুল হক এবং খাজা নাজিমুদ্দিন, দুই মুসলিম লীগ নেতার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এখন সত্য কথা না বলেও পারি না, যদি তখন বাংলাদেশ থেকে বা পূর্ববঙ্গ থেকে যদি শেরে বাংলা একে ফজলুল হক বা পূর্ববঙ্গের কোনো নামকরা আইনজীবীকে নিয়োগ দেওয়া হতো, তাহলে যিনি পূর্ববঙ্গ বা বাংলা সম্পর্কে যা ধারণা আছে তিনি সেখানে সওয়াল জবাব করতে পারতেন। কিন্তু মুসলিম লীগের খাজা নাজিমুদ্দিন ভারতের মধ্যপ্রদেশের ভোপালের এক মুসলিম আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। উনি ওই সময় খুব নামকরা ছিলেন, কিন্তু যার মাতৃভাষা বাংলা না, যিনি কোনো সময় এই বেঙ্গলে আসেননি, বেঙ্গল সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, তাকে নিয়োগ দিছে ওই কমিশনে বঙ্গের পক্ষে সওয়াল জবাব করার জন্য। এবং তার জুনিয়র ছিলেন, মানে খুব জাদরেল না, নতুন এক ব্যারিস্টার আবু সাইদ চৌধুরী, যতটুকু নাম জানি আবু সাইদ চৌধুরী। ওনার তখন ওকালতির বয়স 1 কি 2 বছর। ভোপালের সে মুসলিম নেতা কলকাতাতে 2 দিন হিয়ারিং করার পরে তিনি চলে গেছেন, কারণ এই বেঙ্গল সম্পর্কে তার কোনো ধারণা নাই, বেঙ্গলের ম্যাপ সম্পর্কে তার ধারণা নাই। তিনি রাগ করে চলে গেছেন। তিনি নাকি এও বলেছেন যে আমার এই বেঙ্গল সম্পর্কে কোনো ধারণাই নাই, আমি কোনো সওয়াল জবাব করতে পারবো না। তিনি তার জুনিয়র ব্যারিস্টারকে দিয়ে গেছেন, যার ওকালতির বয়স সবে মাত্র 1 কি 2 বছর। অপরপক্ষে ভারতের কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক নেতারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো জাঁতরেল লয়েদেরকে নিয়োগ দিছে। ওই জাঁতরেল লয়েদের কাছে আমাদের আবু সাইদ চৌধুরী একটা মশা মাছির মতো। অনেকে বললে রাগ করবেন, আমি সত্য কথাটাই বললাম, মশা মাছিও না তিনি সেই সওয়াল জবাবে হেরে যান। এক পর্যায়ে বিরক্ত হয়ে স্যার রেড ক্লিফ নিজের মন মতন একটা পেন্সিল দিয়ে, কলম দিয়ে দাগ দিয়ে বেঙ্গলের নকশার মধ্যে তিনি একটা বাস দাগ দিয়ে তিনি লাইন কেটে দিয়ে দিয়েছেন। আজকে সেই লাইনের কারণে হিন্দুরাও যেমন ক্ষতিগ্রস্ত, মুসলিমরাও ক্ষতিগ্রস্ত। কত মানুষ উদ্বাস্ত হয়েছে, কত মা তার সন্তান হারিয়েছেন, কত মানুষ মুসলিম এবং হিন্দু তাদের পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন, সেগুলা বললে চোখে পানি আসবে। যারা এগুলার সাক্ষী নয় তারা জানবে না, তাদেরকে বোঝানো যাবে না। মূল কথায় আসি, ওই সময় যে লাইনটা টানা হয়, দেখা যায় একই বাড়িতে 4 ভাই বা 2 ভাই, পূর্ব পাশে 1 ভাই, পশ্চিম পাশে 1 ভাই, মধ্যখানে উঠান। পূর্ব পাশের ভাইয়ের পড়ে গেছে পূর্ব পাকিস্তানের পক্ষে, পশ্চিম পাশের ভাই পড়ে গেছে পশ্চিম বাংলার পক্ষে। এরকম অসংখ্য নজির আছে। বাড়ির উঠানে, রান্নাঘর, টয়লেটের উপর দিয়ে, ধান ক্ষেতের মাঝখান দিয়ে তাদের লাইন চলে গেছে। কত অবর্ণনীয় দুর্দশা, কত দুঃখ কষ্ট, এটা বলে বোঝানো যাবে না। তো যে কথা বলছিলাম, মূল কথাতে আসি। এই যে শূন্য রেখা এবং এই আমাদের যে নো ম্যানস ল্যান্ড, আজকে ভারতের সাথে যে বাংলাদেশের বারবার সীমানা নিয়ে ঝামেলা হয়, এটার জন্য আমি মনে করি দুই দেশেরই দায়ী। দুইটা দেশেই কম আর বেশ। ভারতের দিক থেকে দায়ী, বাংলাদেশ থেকে দায়ী। ভারত মনে করছে শেখ হাসিনা আজীবন থাকবে, তাদের দরকার কি এত এই নকশা টকশা টানা? আরে ভাই, ভারতেরও তো উচিত ছিল যে বাংলাদেশের সাথে এই সীমানা বিরোধটা চিরদিনের সাথে তারা নিষ্পত্তি করা এবং বাংলাদেশকে প্রস্তাব দেওয়া। তারা দেয় নেই। আবার বাংলাদেশ থেকেও ভারতকে কখনো এই ধরনের প্রস্তাব দেওয়া হয় না যে আসেন নকশা নিয়ে বসি, আমরা একটু সেটেল করি। দুই দেশেরই কম আর বেশ দোষ আছে। এখন সময় এসেছে এটা সেটেল করার। তা না হলে কয়দিন পর সীমান্তে উত্তেজনা, জয় শ্রীরাম, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, জয় শ্রীরাম, বন্দে মাতরম, এগুলা ভালো না। কেউ দাও শাবল নিয়ে বসে থাকবে, কেউ কাস্তে নিয়ে বসে থাকবে। এগুলো আমরা চাই না। আমরা চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুন্দর, একটা ভালো পরিবেশে সীমানা বিরোধটা নিষ্পত্তি হোক। এবং ভারত এবং বাংলাদেশের যে সীমানা, এটা আহামরি কোনো কঠিন কিছু না। কারণ যেখানে সীমানা, সেখানে যে সিএস ম্যাপ, সেই সিএস ম্যাপ কিন্তু একই। ভারতের যে ম্যাপ, বাংলাদেশের একই ম্যাপ ধরে ফিক্সড পয়েন্ট থেকে টান দিলে কোথায় গিয়ে শূন্য রেখা আসবে, একটা লাইন, সমস্যা নাই।
এখন শূন্য রেখা এবং যে নো ম্যানস ল্যান্ড, শূন্য রেখাটা হলো, আমি কাগজে এঁকে দেখিয়েছি, শূন্য রেখা হলো দুইটা দেশের মধ্যখান দিয়ে যে লাইনটা চলে গেছে, যে লাইনটা বিভক্ত করেছে, এটাকে বলে শূন্য রেখা। এখন নো ম্যানস ল্যান্ডটা কি? নো ম্যানস ল্যান্ডটা হলো সামরিক পরিভাষায় বা রাষ্ট্রীয় পরিভাষায়, আন্তর্জাতিক পরিভাষায় নো ম্যানস ল্যান্ড হলো শূন্য রেখা থেকে যে কোনো দেশের উভয় পাশে 150 গজ করে যে জায়গা থাকে, এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। এটা অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ এলাকা, এখানে সামরিক বাহিনী বা জনসাধারণ হাঁটাচলা করতে পারে না, এটা থাকবে এইভাবে নো ম্যানস ল্যান্ড যেটাকে বলি। এখন ভারত কি করে, কিছুদিন পর পর তারা নো ম্যানস ল্যান্ড তারা ভায়োলেট করে, তারা নো ম্যানস ল্যান্ড ভিতরে তারা কাঁটাতারের বেড়া দেয়। ভারত কাঁটাতারের বেড়া দিবে তাদের সীমানাতে, বাংলাদেশ বলার কি, বাংলাদেশের কোনো অধিকার নেই তাদেরকে বলার, কারণ তারা যদি তাদের এই শূন্য রেখা থেকে 150 গজ দূরে গিয়ে তারা কাঁটাতারের বেড়া দেয়, বাংলাদেশের বলার কিছু নাই। কিন্তু ভারত বারবার যেটা ভায়োলেট করে সেটা হলো তারা শূন্য রেখা থেকে 30 গজ, 40 গজ, 50 গজ সীমানার মধ্যে গিয়ে তারা কাঁটাতারে বেড়া দেয়। তাহলে এখন কি হবে? এমনও হতে পারে একদিন, এখন তারা যেখানে কাঁটাতারে বেড়া দিচ্ছে শূন্য রেখা থেকে 30 গজ দূরে, হয়তো 20 বছর পরে ভারত বলবে যে না, আমরা কাঁটাতারে বেড়া দিয়েছি শূন্য রেখার মধ্যে, আমরা বাংলাদেশের এইদিকে আরও 150 গজ ভিতরে আমাদের সীমানা। তখন কে যন্ত্রণা পোহাবে? ভারত যদি এটা দাবি করে 20 বছর 30 বছর পরে, তখন আমরা কিছু বলতে পারবো? তখন আন্তর্জাতিক আইনে যদি আদালতে মামলা হয়, আন্তর্জাতিক আদালতে বিচার করবে যে না, তোমরা বাংলাদেশ জমি ছেড়ে দিতে হবে। তার কারণ ভারত যেটা শূন্য রেখার মধ্যে তারা তাদের কাঁটাতারে বেড়া দিয়েছে। এখন বাংলাদেশ বলবে যে না, তাহলে বাংলাদেশকে যদি আন্তর্জাতিক আদালতের বিচারক বলে যে তারা যখন বাধা দেয়, আপনারা কি প্রতিরোধ, ভারত যখন কাঁটাতারে বেড়া দেয় শূন্য রেখাতে বা তাদের অভ্যন্তরে, আপনারা কি তখন বাধা দিচ্ছেন? আপনারা কি আন্তর্জাতিক আদালতকে জানিয়েছেন? তখন এই জবাবটা কে দিবে ভাই? তাই বলছি, সময় থাকতে বাংলাদেশ এবং ভারত সরকারের, উভয় সরকারের উচিত উত্তেজনার সৃষ্টি না করে সিএস ম্যাপ ধরে, রেড ক্লিফের লাইন ধরে দয়া করে বাংলাদেশ এবং ভারতের সীমানাটা আপনারা পরিমাপ করেন। দয়া করে এই লাইনটা পরিমাপ করেন। কয়েকদিন পর পর আর ঝগড়া ভালো লাগে না। ফেনীর বিলোনিয়া সীমান্তে সেখানেও একই অবস্থা, ভারত এবং বাংলাদেশের একটা সীমানা নিয়ে বিরোধ বছরের পর বছর চলতেছে। আগে প্রতি বছর ধান কাটার মৌসুমে গোলাগুলি হতো বিএসএফ এবং বিডিআরের মধ্যে, আজ কয়েক বছর যাবৎ হয়তো এটা থেমে গেছে, কিন্তু সীমানা বিরোধটা এখনো রয়ে গেছে। তাহলে এইভাবে দুইটার প্রতিবেশী রাষ্ট্র যদি তাদের সীমানা নির্ধারণ স্বাধীনতার 50 বছর বা 70 বছর পরও না করে, তাহলে সেই দুটো দেশ কখনোই শান্তিতে থাকতে পারবে না। দুটো দেশেরই শান্তিতে থাকার জন্য আমি মনে করি সীমানা চিহ্নিত করাটা অতীব জরুরি এবং দ্রুত, যত দ্রুত ভারত এবং বাংলাদেশ এই সীমানা পরিমাপ করবে, তত ভারত এবং বাংলাদেশের উভয় দেশের সরকার এবং জনগণের জন্য মঙ্গল। সবাই ভালো থাকবেন আশা করি।